আজকে আমরা স্থানীয় তদন্তের কমিশন সম্পর্কে বইয়ে কি বলেছে দেখে নিই। কোনো বিষয়ে স্থানীয় তদন্তের নির্দেশ দেয়া যাবে তা অর্ডার ২৬-এ ৯ বিধিতে উল্লেখ করা হয়েছে। যথা মামলার বিরোধ সংক্রান্ত কোনো বিষয়ের স্পষ্টীকরণ বা বিশদ ব্যাখ্যা প্রদান, কোনো সম্পত্তির বাজার মূল্য নির্ধারণ, অন্তর্বর্তীকালীন লাভ মুনাফা নির্ধারণ, বার্ষিক নিট মুনাফা নির্ধারণ ইত্যাদি। উক্ত বিধিতে ইলুসিডেটিং এনি ম্যাটার ইন ডিসপিউট শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এর ফলে পক্ষগণের মধ্যে বিরোধ সংক্রান্ত যাবতীয় বিষয় অন্তর্ভুক্ত হতে পারে, যেমন নালিশি ভূমির পরিমাণ, অবস্থান, পরিচয়, সীমানা, জমির প্রকৃতি নির্ধারণ ইত্যাদি। অনেক ক্ষেত্রে বাদী যখন নালিশি ভূমির দাগ নম্বর, পরিমাণ, সীমানা ইত্যাদি উল্লেখ করে মামলা করে, তখন বিবাদী পক্ষ উক্ত ভূমির দাগ নম্বর, সীমানা, পরিমাণ ইত্যাদি বিষয়ে চ্যালেঞ্জ করে। ধরা যাক বাদী দাবি করল যে ২৪৭ দাগের পূর্ব সীমানার ৩৮ শতক ভূমি নালিশি ভূমি, কিন্তু বিবাদী দাবি করল যে নালিশি ভূমি ২৪৭ দাগের অন্তর্ভুক্ত নয়। তার মালিকানাধীন ২৪৮ দাগের অন্তর্ভুক্ত দুটি দাগ পাশাপাশি হওয়ায় বাদী ২৪৮ দাগের কতক অংশ তার দাগের অর্থাৎ ২৪৭ দাগের জমি বলে মিথ্যে দাবি করেছে। এরূপ ক্ষেত্রে একমাত্র স্থানীয় তদন্তের মাধ্যমেই এই পরস্পর বিরোধী দাবি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব এবং এ কারণে এক্ষেত্রে স্থানীয় তদন্তের নির্দেশ দিতে হবে। যদি স্থানীয় তদন্তের পরে দেখা যায় যে বাদী নালিশি জমির যে সীমানা উল্লেখ করেছে সে সীমানার কিছু জমি বিবাদের ২৪৮ দাগের অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে বিবাদের দাগভুক্ত অংশ বাদ দিয়ে বাদীর মামলায় আংশিক ডিক্রি হবে। কিন্তু স্থানীয় তদন্ত ব্যতীত মৌখিক সাক্ষ্যের মাধ্যমে এরূপ সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়। কিন্তু মৌখিক সাক্ষ্য দ্বারা কোনো বিষয় যদি প্রমাণ করা সম্ভব হয় তাহলে এরূপ তদন্তের আদেশ দেয়া যাবে না। স্থানীয় তদন্তের মাধ্যমে আরও কিছু জটিল বিষয়ের স্পষ্টীকরণ সম্ভব হবে, যেমন অনেক পুরনো দলিলে কোনো দাগ নম্বর থাকে না, শুধুমাত্র সীমানার উল্লেখ থাকে। সেক্ষেত্রে একমাত্র স্থানীয় তদন্তের মাধ্যমে এটা নিরূপণ করা সম্ভব যে দলিলে উল্লিখিত সীমানার জমি এবং নালিশি জমি একই কিনা। অনেক সময় স্থানীয় তদন্তে দেখা যায় সীমানা ঠিকই আছে, কিন্তু জমির পরিমাণ কম বা বেশি। এক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে যে দলিলে পরিমাণ যাই উল্লেখ থাকুক, সরেজমিনে সীমানার মধ্যে যে পরিমাণ জমি পাওয়া গেছে তাই হবে জমির পরিমাণ। একটি মামলার বাদী তার নালিশি জমির পরিমাণ ও সীমানা উল্লেখ করে ৭৫ শতক দাবি করে। মামলাটি বন্টনের মামলা ছিল। প্রাথমিক ডিগ্রির পর কমিশনার বাদীর দাবিকৃত জমির পরিমাণ দেখতে পান ১ একর ১ শতক। বাদী তখন একটি সংশোধনের দরখাস্ত দায়ের করে, যা নামঞ্জুর করা হয়। আপিল বিভাগ কর্তৃক নিম্নরূপ সিদ্ধান্ত দেওয়া হয়: In the present case, though the area of the suit plots were given erroneously, as it appears the suit land has been described by the boundaries in the deed, there should be no difficulty in identifying the suit land. অন্য একটি মামলায় নালিশি ভূমির অবস্থান সম্পর্কে বিরোধ ছিল। ওই মামলায়ও নালিশি ভূমির সীমানা উল্লেখ করা হয়েছিল, কিন্তু স্থানীয় তদন্তের সময় কমিশনার তিন দিকে সীমানার মিল পান, একদিকে সীমানা মিলেনি। বিষয়টির ওপর তৎকালীন সুপ্রিম কোর্টে নিম্নরূপ সিদ্ধান্ত দেয়া হয়: At least three boundaries were equally precisely indicated, and the case was not one which could be allowed to fail on a mere conclusion to difficulty in locating the land. অপর একটি মোকদ্দমায় দাগে বর্ণিত জমির পরিমাণ ও সীমানায় বর্ণিত জমির পরিমাণে দ্বন্দ্ব দেখা দিলে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিয়েছে যে সীমানায় বর্ণিত জমির পরিমাণ প্রাধান্য পাবে। অ্যাডভোকেট কমিশনার বর্ণিত সীমানায় যে পরিমাণ জমি পেয়েছেন তা আরএস দাগের ওপরে প্রাধান্য পাবে ও বহাল থাকবে। পক্ষগণের আবেদনের প্রেক্ষিতে অথবা আদালত স্ব-উদ্যোগী হয়ে স্থানীয় তদন্তের আদেশ দিতে পারবে, তবে অবশ্য অর্ডার ২৬-এর বিধি ৯ অনুসরণ করতে হবে। সব বিষয় বিবেচনা করে যদি বিচারক ওইরূপ তদন্তের আদেশ প্রদান করা সুষ্ঠু বিচারের জন্য প্রয়োজন মনে করেন তবে তা দেয়া যাবে। একবার স্থানীয় তদন্ত হওয়ার পরেও যদি নালিশি সম্পত্তির অবস্থান
পরিচয় সম্পর্কে ধারণা সুস্পষ্ট না হয় বা তদন্তে কোনো ত্রুটি থাকে, তাহলে অস্পষ্টতা দূর করার জন্য আদালত কর্তৃক পূর্ণ তদন্তের আদেশ দেয়া যাবে। সাধারণত এ ধরনের তদন্তের আবেদন মামলার প্রাথমিক পর্যায়ে করতে হয়। অনেক সময় মামলার নিষ্পত্তি বিলম্বিত করার জন্য অনেক বিলম্বে এরূপ দরখাস্ত দেয়া হয়। কিন্তু মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণের পরেও যদি প্রয়োজন হয়, তাহলে ওই পর্যায়েও স্থানীয় তদন্তের আদেশ দেয়া যাবে। নালিশি ভূমির মাপজোক করার প্রয়োজনে আপিল বিভাগ কর্তৃক একটি মামলা বিচারিক আদালতে পাঠানো হয়। প্রয়োজনে যেকোনো আপিল আদালত এরূপ আদেশ দিতে পারে। এরূপ সংক্রান্ত আদেশ অবশ্যই সুবিবেচনা প্রসূত হতে হবে। 41 DLR ACD 243, 54 DLR ACD 104, 51 DLR ACD 557, 21 BLD ACD 216, 24 BLD ACD 586, 8 MLR ACD 167, 11 BLD ACD 153 পৃষ্ঠায় প্রকাশিত মামলাগুলোর মধ্যে একটি রিভিশন মামলায় হাইকোর্ট বিভাগ কর্তৃক সার্ভে জানা একজন কমিশনার নিয়োগ করে নালিশি ভূমি মাপজোক করার নির্দেশ দেয়া হয়। মূল মামলাটি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা ছিল। এ শ্রেণীর মামলায় নালিশি ভূমি অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। অবস্থান সম্পর্কে কোনো অস্পষ্টতা থাকলে ওই শ্রেণীর মামলায় কোনো ডিক্রি দেয়া যাবে না। এরূপ আরেকটি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় আপিল বিভাগ কর্তৃক সিদ্ধান্ত দেয়া হয় যে নালিশি ভূমি শনাক্তকরণের জন্য স্থানীয় তদন্ত প্রয়োজন। এর 16 BLT AD 159 দ্রষ্টব্য। নিম্নলিখিত বিষয় স্পষ্টীকরণের জন্য স্থানীয় তদন্তের আদেশ দেয়া যায় না। ক. নালিশি ভূমিতে কোনো ঘরবাড়ি আছে কিনা তা নির্ধারণের জন্য। খ. মামলার কোনো পক্ষ দখলে আছে তা নির্ধারণের জন্য। গ. নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গ করা হয়েছে কিনা তা নির্ধারণের জন্য। উপরোক্ত বিষয়গুলো যেহেতু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা সম্ভব, সে কারণে স্থানীয় তদন্তের প্রার্থনা বিবেচনা করা যায় না মর্মে সিদ্ধান্ত দেয়া হয়েছে। কিন্তু সীমানা লঙ্ঘন করে অন্যায়ভাবে দখল করা হয়েছে মর্মে অভিযোগ হলে, যেহেতু মাপজোক ব্যতীত উক্ত অভিযোগ প্রমাণ করা যাবে না, সেহেতু ওই ক্ষেত্রে স্থানীয় তদন্তের আবেদন মঞ্জুর করা যাবে। ডিক্রি জারির মামলায় জারি আদালত স্থানীয় তদন্তের আদেশ দিতে পারে না, কারণ জারি আদালতের ডিক্রি বহির্ভূত কোনো বিষয় বিবেচনা করার ক্ষমতা নেই। জারি আদালত স্থানীয় তদন্তের আদেশ দেওয়ার প্রেক্ষিতে আপিল বিভাগ কর্তৃক মন্তব্য করা হয় যে the executing court had no scope of allowing the prayer for holding local investigation, as it had no power to go beyond the decree. কমিশনার নিয়োগের আদেশ বিচারক নিজেই লিখবেন এবং সে আদেশে প্রয়োজনীয় নির্দেশগুলোও থাকবে। আদালত কর্তৃক পক্ষগণকে কমিশনারের সামনে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া যাবে এবং কমিশনার নির্দিষ্ট তারিখে, সময়ে এবং নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দিতে পারবেন। পক্ষগণ উপস্থিত না হলে তাদের অনুপস্থিতি তিনি কমিশনের কাজ করতে পারবেন। স্থানীয় তদন্তের জন্য যোগ্য কমিশনারের তালিকা হাইকোর্ট বিভাগের অনুমোদন গ্রহণ করে প্রত্যেক জেলা জজ আদালতে তৈরি করা হয়। কমিশনারের দুটি প্যানেল থাকে, 1 এবং 2। যে স্থানীয় তদন্তের জন্য যেরকম কমিশনার যোগ্য হবে তা নিয়োগ করতে হবে। কোনো পক্ষের পছন্দ মতো কাউকে কমিশনার নিয়োগ করা যাবে না। কমিশনারের কাজ সম্পন্ন হওয়ার পরে আদালত কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে কমিশনার তার রিপোর্ট, ফিল্ড বুক, স্কেচ ম্যাপ ও ডায়েরি আদালতে দাখিল করবেন। কমিশনারের দৈনন্দিন কাজের বিবরণ লিপিবদ্ধ করার জন্য সিআরও ভলিউম 2 এর ফর্ম নং M6 ব্যবহার করতে হবে। যদি তিনি কোনো সাক্ষীর বক্তব্য লিপিবদ্ধ করে থাকেন, তবে রিপোর্টের সঙ্গে তা জমা দিতে হবে। ওইসব রিপোর্ট ইত্যাদি জমা দেওয়ার পর উহা আদালত কর্তৃক বিবেচনা গ্রহণ করা হবে। তবে রিপোর্টের ওপর শুনানির জন্য একটি নির্ধারিত তারিখ করা উচিত হবে এবং ওই তারিখের নোটিশ পক্ষগণকে দিতে হবে।
ঐরূপ নোটিশ ও শুনানি ব্যতীত কমিশনারের রিপোর্ট গ্রহণ করা সঠিক নয়, কিন্তু কমিশনার যদি সকল পক্ষের ওপর নোটিশ প্রদান করে তদন্তের কাজ করে থাকেন তাহলে পৃথক কোনো নোটিশের প্রয়োজন হবে না। কমিশনারের রিপোর্টের বিষয়ে যে কোনো পক্ষ আপত্তি দাখিল করতে পারবে এবং কমিশনারকে আদালতের অনুমতি সহ আদালতে উপস্থিত করে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। শপথ গ্রহণপূর্বক কমিশনারকে আদালতে জিজ্ঞাসাবাদ করা না হলে তার রিপোর্ট প্রমাণ হিসেবে গৃহীত হবে না। কিন্তু অপর একটি মামলায় আপিল বিভাগ কর্তৃক ভিন্নরূপ অভিমত প্রদান করা হয়েছে এবং বলা হয়েছে কমিশনারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে উপস্থিত করা না হলেও তার রিপোর্ট গ্রহণ করা গণ্য হবে। 60 DLR এডি 39 পৃষ্ঠায় প্রকাশিত মামলায় যেহেতু কমিশনারকে আদালতে সাক্ষী হিসেবে ডাকা হয়নি এবং তিনি আদালতে সাক্ষ্য দেননি, সেহেতু ওইরূপ রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত প্রদান করা সঠিক হয়নি মর্মে অভিমত দেয়া হয়। কমিশনারের জবানবন্দি, তার রিপোর্ট ইত্যাদি বিবেচনা করে আদালত উক্ত রিপোর্ট কিংবা রিপোর্টের অংশবিশেষ গ্রহণ করতে পারবে। তবে রিপোর্ট যদি মোটেই সন্তোষজনক না হয় তাহলে পূর্ণ তদন্তের নির্দেশও আদালত দিতে পারবে। একটি মোকদ্দমায় হাইকোর্ট বিভাগ অভিমত দিয়েছে যে দ্বিতীয়বার তদন্তের আদেশ দেয়া বা না দেয়া আদালতের সব বিবেচনামূলক ক্ষমতা। যদি সন্তোষজনক সাক্ষ্য উপস্থাপিত হয়ে থাকে যার উপর আদালত সিদ্ধান্ত নিতে সক্ষম এবং অ্যাডভোকেট কমিশনারের রিপোর্ট মোকদ্দমার ঘটনায় উপস্থাপিত সাক্ষ্যের আলোকে মূল্যায়ন করতে হয়, তাহলে অ্যাডভোকেট কমিশনের রিপোর্ট কেবলমাত্র গৃহীত হওয়ায় পক্ষগণের মনে কোনো আশঙ্কা সৃষ্টি করতে পারে না, কারণ প্রকৃত বিরোধ নিষ্পত্তির জন্য রিপোর্ট বস্তুনিষ্ঠ সাক্ষ্য বা চূড়ান্ত সাক্ষ্য নয়। 10 নং বিধির 2 নং উপবিধিতে উল্লেখ আছে যে কমিশনার কর্তৃক গৃহীত সাক্ষ্য, রিপোর্ট ইত্যাদি সংশ্লিষ্ট নথির অংশ হবে। এ বিষয়ে 20 BLC ACD 743 পৃষ্ঠায় প্রকাশিত মামলায় বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে। সাধারণত কমিশনারের রিপোর্টে কিছু ভুল থাকা সত্ত্বেও যদি একবার গৃহীত হয় তাহলে একই বিষয়ে দ্বিতীয়বার কমিশনার নিয়োগের সুযোগ নেই। নিম্নলিখিত ঘটনার প্রেক্ষিতে দ্বিতীয়বার কমিশনার নিয়োগ করার বিষয়ে হাইকোর্ট বিভাগের নির্দেশ ছিল: কমিশনার did not state the distance between tri-junction pillar and the sued land. An objection was filed which was rejected. In the revision, High Court division held that the report of the commissioner was only a piece of evidence and it has got no finality. The High Court division has also observed that justice will be made if the defendant is allowed to get the sued land surveyed by another advocate commissioner, and then the court shall be at liberty to wait to consider both the reports and also other evidence so as to come to its own conclusion. প্রয়োজনে আপিল আদালতে অতিরিক্ত তদন্তের আদেশ প্রদান করতে পারবে। কমিশনারের রিপোর্ট সাক্ষ্য প্রমাণ সহ যদি গৃহীত হয়, এমনকি কোনো পক্ষ যদি ওই রিপোর্টের বিরুদ্ধে কোনো আপত্তি দাখিল না করে, তাহলে ওই রিপোর্ট বা কমিশনার কর্তৃক গৃহীত সাক্ষ্য প্রমাণ চূড়ান্ত বা মৌলিক সাক্ষ্য প্রমাণ হিসেবে গৃহীত হওয়ার সুযোগ নেই। ওই রিপোর্ট ইত্যাদি সাক্ষ্য প্রমাণের অংশ হিসেবে গণ্য হবে এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণের সঙ্গে বিবেচিত হবে। কমিশনার রিপোর্টের ভুল ত্রুটি ইত্যাদি বিষয়ে বিচারের সময় পক্ষগণ সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে পারবে। এ প্রসঙ্গে 43 DLR এডি 17 পৃষ্ঠা এবং 10 PLD এডি 3 পৃষ্ঠায় প্রকাশিত মামলায় আপিল বিভাগের মন্তব্য নিম্নরূপ: It is well settled that the court is not at all precluded from considering the report of the commissioner afresh again in the light of such fresh materials as may be legally brought in the record by the parties. That the commissioner's report is to be evaluated in the facts of the case on the evidence adduced, and the court has wide discretion in such matter. Mere acceptance of the report should not give rise to any apprehension in the mind of the litigant.